আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পুরো একটানা ১ মাস পবিত্র মাহে রমজানের শেষে আজ এই খুশির ঈদের দিনে আবার আপনাদের মাঝে ফিরে এলাম। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। অনেক মিস করেছি আমার এই গল্পঘর 365 এর সদস্যদের। আপনাদের সবার জন্য শুভ কামনা রইল। আজ এই খুশির ঈদের দিনে আবারও নতুন গল্প নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। মিষ্টি বউটা আমার এই গল্পের প্রথম পর্ব। তাহলে চলুন মূল গল্পে ফেরা যাক। মিষ্টি বউটা আমার আমাকে বলে, এই শোনো না। আমি কিছুটা রাগ দেখিয়ে বললাম, কি হয়েছে কি? সে বলে, তোমার চুলগুলো আঁচড়ে দেই। আমি বললাম, না। সে বলে, কেন? আমি বললাম, ভালো লাগে না। সে বলে, তোমার পা টিপে দেই। আমি বললাম, লাগবে না। সে বলে, শোনো, চলো আমরা ছাদে যাই। আমি বললাম, না, আমার যেতে ইচ্ছে করছে না। সে বলে, তোমার হাত ধরি। আমি আরো রাগ দেখিয়ে বললাম তো কিছু করতে হবে না। সে আমাকে আরো অনেকভাবে মানানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না। এত কিছু করে যখন আমাকে মানাতে পারছে না, তখন হঠাৎ সে এমন একটা কাণ্ড করলো যেটা দেখে তো আমি অবাক। সামান্য একটা বিষয় নিয়ে এমন করতে হয়? আমি ওকে বুকে টেনে নিলাম, কিন্তু না, কোনো কাজ হলো না। সে যে এমন করবে আমি ভাবতেই পারিনি। এখন উল্টো এরপর যা হলো। আমার নাম মোহাম্মদ আদনান হোসেন। ফ্যামিলি বলতে একা আমি ছাড়া আর কেউ নেই। মা বাবা অনেক আগেই মারা গেছে। ভাই বোন বলতেও কেউ নেই। আমি ছিলাম মা বাবার একমাত্র সন্তান। আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই, শুধু এক নিজের মামা ছাড়া। তিনি আমার খেয়াল রাখেন, প্রায় সময় এসে আমাকে দেখে যান। বাবার বানানো এই বাড়িতে আমি একাই থাকি। এত বড় বাড়িতে একা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি আমি। বাসার কাজকর্ম আর রান্নাবান্না করার জন্য একটা ছেলে রেখেছি। সে এসে বাড়ি পরিষ্কার করে রান্না করে দিয়ে চলে যায়। পড়াশোনা শেষ করে আমি এখন একটা সরকারি অফিসে কর্মরত। বেশ ভালো মাইনের বেতন পাই। সপ্তাহে একদিন ছুটি। ছুটির দিনটা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নয়তোবা মাঝে মাঝে মামার বাড়িতে চলে যাই। এভাবেই বেশ দিন যাচ্ছে। আমি দেখতে তেমন ফর্সা না হলেও শ্যামলা গায়ের বর্ণ, রোগা পাতলা সিমছিমে চেহারার গঠন। বেশ আকর্ষণীয় না হলেও দেখতে মোটামুটি ভালো। এভাবেই আমার দিনগুলো পেরোচ্ছে। বিয়ের বয়সও পেরিয়ে যায় অবস্থা। এরই মধ্যে মামা আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগে। তিনি আমাকে একদিন ডেকে বলে, আমার হাতে একটা ভালো মেয়ে আছে, আশা করি তোর অপছন্দ হবে না। এভাবে আর কত একা থাকবি? বিয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে। মামার কথা শুনে ভাবলাম, সত্যিই তো, এমন সময় একজন পাশে থাকা খুবই প্রয়োজন। অন্তত একাকিত্বটা কাটবে আমার। আমি আর আপত্তি না করে রাজি হয়ে গেলাম। ছুটির একদিন মামার আমি মেয়ে দেখতে বেরিয়ে পড়লাম। মেয়ে দেখতে শুনতে ভালো, গায়ের রং আমারই মতো শ্যামলা, তবে তার মুখে আলাদা একটা লাবণ্য আছে, খুবই মায়াময়, যেটাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। মেয়েটিকে দেখে আমার খুব ভালো লাগলো। তাদেরও আমাকে পছন্দ হলো। যেহেতু আমার কিছু চাওয়া পাওয়ার নেই, তাই আমাদের বিয়ের দিন তারিখ ঠিক হলো। এক সময় অপেক্ষার দিন পেরিয়ে বিয়ের দিন হাজির হলো। আজ আমার বিয়ে, অথচ আমার আত্মীয় স্বজন কেউ না থাকায় মামা আর আমার বন্ধুরা মিলে বিয়ের আয়োজন করলো। তেমন ধুমধাম না হলেও মোটামুটি আয়োজন করেছে ওরা। আর পাড়ার প্রতিবেশী তো আছেই। দুপুরের দিকে বর যাত্রী নিয়ে বিয়ে করে বউ নিয়ে আসতে আসতে রাত 10টা বেজে গেল। এরই মধ্যে আমার 2-1 বন্ধু, এমনকি অফিসের কিছু কলিগ মিলে বাসর ঘর সাজিয়ে ফেললো। এটা গ্রাম অঞ্চল না, শহর। তাই এখানে যেদিন বিয়ে হয় সেদিনই বাসর রাত। বাসর ঘর সাজিয়ে বউকে বাসর ঘরে বসিয়ে দিয়ে যে যার মতো চলে গেল। যাওয়ার আগে বউকে আর আমাকে কি কি করতে হবে না করতে হবে বুঝিয়ে দিয়ে চলে গেল। এখন এই বাড়িতে আমরা 2 প্রাণী ছাড়া আর কেউ নেই। বুঝতে পারলাম সামনে যা পদক্ষেপ নিতে হবে সব আমাকে একাই নিতে হবে। ওইদিকে বাসর ঘরে আমার বউ অপেক্ষা করছে আমার জন্য। আর এইদিকে আমি দরজার বাহিরে দাঁড়িয়ে ভাবছি, ঘরে প্রবেশ করে কি করব, কিভাবে কি দিয়ে শুরু করব। আমার মধ্যে যেমন সংকোচ আর লজ্জাবোধ দোনোটাই কাজ করছে। কেমন যেন নার্ভাস ফিল করছি আমি। মনে মনে ভাবছি, না, এভাবে নার্ভাস হয়ে পড়লে চলবে না। সে আমার বিবাহিত স্ত্রী,
আমি তার স্বামী। আমি যদি নিজেই লজ্জা পাই তাহলে কিভাবে কি হবে? না, আমাকে স্বাভাবিক থাকতে হবে। কথাগুলো ভেবে মনে সাহস নিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। রুমের ভেতর প্রবেশ করার সময় দেখি আমার বউটা কিঞ্চিত নড়ে চড়ে বসেছে। আমি ধীরে ধীরে এক পা দু পা করে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। দেখি এক হাতে লম্বা ঘোমটা দিয়ে বসে আছে সে। আমি এবার আস্তে আস্তে ওর পাশে বসলাম। ভাবছি কি বলবো, কোনো ভাষাই মুখ দিয়ে আসছে না। কোনো কথা খুঁজে না পেয়ে আমি বললাম, আসসালামু আলাইকুম। খুবই মিষ্টি সুরে সে আমাকে উত্তর দেয়, ওয়ালাইকুম সালাম। তার সালাম দেওয়ার উত্তর শুনে আমি বেশ বুঝতে পারছি আমার কথায় সে অবাক হয়েছে। আমি বললাম, তুমি ঠিক আছো তো? না মানে তুমি কেমন আছো? সে বলে, জি ভালো। আমি বললাম, তোমার কোনো কিছুতে অসুবিধা হয়নি তো? না মানে তুমি খেয়েছো? সে বলে, জি। আপনি খেয়েছেন? আমি বললাম, হুম। এবার আর কি বলতে পারি, আবার চুপ হয়ে গেলাম। বেশ কিছুক্ষণ নীরবতার পর আমি বললাম, একটা কথা বলি। ও, আপনাদেরকে তো আমার স্ত্রীর নামই বলা হয়নি। আমার স্ত্রীর নাম নাজমা আক্তার। নাজমা বলে, জি বলুন। আমি বললাম, ইয়ে মানে কি করে যে বলি, আমি কি তোমার ঘুমটা সরাতে পারি? আমার কথা শুনে বেশ অবাক হয় নাজমা। সে মনে মনে ভাবে, আমার কয়েকটা বান্ধবী ছিল, তাদের বিয়ে আমার আগে হয়েছে। তাদের কাছে যতটুকু শুনেছি, বাসর ঘরে হাজব্যান্ড অনুমতি না নিয়েই বউয়ের ঘোমটা খোলে, এমনকি নানান রকমের প্রশংসা করে, আরও কত কি। কিন্তু এখন তো দেখছি সব উল্টো। নাজমাকে চুপচাপ ভাবতে দেখে আমি বললাম, কি হলো, বললে না যে? আমি কি তোমার ঘুমটা খুলতে পারি? নাজমা বলে, হুম। নাজমার অনুমতি পেয়ে আমি ওর ঘুমটা উপরে তুলে দিলাম। অমনি ওর মায়ায় আচ্ছন্ন ভরা মুখটা উন্মুক্ত হয়ে গেল। সত্যি বলতে আমি চোখ সরাতে পারছি না। সুন্দর কাকে বলে আমি জানি না, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে আমার বউ এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী। কি সুন্দর লাগছে ওকে, বলে বোঝাতে পারবো না। মুগ্ধ হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম আমি। আমি বললাম, মাশা আল্লাহ, সত্যি তুমি খুব সুন্দর, যার তুলনা কোনো কিছুর সাথেই হয় না। আমার কি মনে হচ্ছে জানো, আমি তোমাকে ভাগ্য করে পেয়েছি। তোমাকে দেখে দেখে সারা রাত পার করে দিতে পারবো আমি। আমার কথায় নাজমা বেশ লজ্জা পায়, সেটা তার মুখ দেখেই বুঝতে পারছি। আরও বেশ কিছুক্ষণ ওর প্রশংসা করলাম। আমি বললাম, তোমার অজু আছে? চলো নামাজ পড়ে নেই। নাজমা বলে, না। আমি বললাম, তাহলে যাও অজু করে এসো। আমার কথা মতো নাজমা অজু করতে চলে গেল। অজু করে এসে আমরা দুজন নামাজ পড়লাম আগে পিছে করে। নামাজ শেষ করে উঠে দাঁড়াতেই নাজমা আমার পা ছুঁয়ে সালাম করলো। এই প্রথম কোনো মেয়ে আমাকে স্পর্শ করেছে, তাও সেটা আমার পায়ে। আমি তৎক্ষণাৎ ওকে উঠিয়ে দাঁড় করিয়ে বললাম, এ কি করছো? সালাম করতে হবে না। নাজমা মাথা নিচু করে বলে, বাসর রাতে সালাম করতে হয়, এইটাই নিয়ম। আমি বললাম, হুম। এরপর আমি আরও খাটের উপর বাবু হয়ে বসলাম। দুজন মুখোমুখি বসে আছি। নাজমা মাথা নিচু করে বসে আছে, আর আমি ওর মুখের দিকে তাকিয়ে বসে আছি। বেশ কিছুক্ষণ পর আমি বললাম, তোমাকে কিছু কথা বলার আছে আমার। নাজমা মাথা নিচু করে বলে, জি বলুন। আমি বললাম, কথাগুলো একান্ত তোমাকে বলার প্রয়োজন, তাই বলছি। দেখো, তুমি তো জানো আমার আগে পিছে কেউ নেই। মা বাবা অনেক আগেই মারা গেছে। আত্মীয় স্বজন বলতেও কেউ নেই, শুধু এক নিজের মামা ছাড়া। বলতে পারো এই এত বড় বাড়িতে আমি একাই বসবাস করি। আমার এই নিঃসঙ্গ জীবনে তুমি এসেছো আমার সঙ্গী হয়ে। জানি না আমাকে তোমার পছন্দ হয়েছে কিনা, কিন্তু তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন যখন তুমি আমার জীবনের সাথে জুড়ে গেছো, তখন আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। আমার সাথে সাথে এই পুরো সংসারের দায়িত্ব তোমাকেই নিতে হবে। আর আমি আমার সবটুকু দিয়ে তোমাকে আগলে রাখার চেষ্টা করব। কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। যেহেতু এই বাড়িতে তুমি আর আমি ছাড়া অন্য কোনো প্রাণী নেই, তাই সব কিছু আমাদের দুজনকেই দেখতে হবে। এই একাকিত্ব জীবনে আমার শুধু একটা জিনিসেরই অভাব, সেটা হলো ভালোবাসার। আমি চাই তোমার সব ভালোবাসা দিয়ে আমাকে ভরিয়ে রাখো, আর আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে খুব যত্নে রাখবো।
তুমি কি পারবে আমার আবদার রাখতে? নাজমা বলে, আমি চেষ্টা করব আমার সবটুকু দিয়ে আপনাকে ভালো রাখতে, বাকিটা আল্লাহর ইচ্ছে। আমি বললাম, যেহেতু এখন আমরা স্বামী স্ত্রী, তুমি আমাকে তুমি করে বলতে পারো। নাজমা বলে, আমি চেষ্টা করব, তবে আমার একটু সময় লাগবে। আমি বললাম, তোমার কিছু লাগবে? নাজমা বলে, না। আমি বললাম, রাত অনেক হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। আমার কথা শুনে নাজমা শুয়ে পড়ল। আমি বললাম, এ কি, তুমি কাপড় চেঞ্জ না করে শুয়ে পড়লে যে? এই কাপড়ে ঘুমোতে তোমার অসুবিধা হবে না? আমার কথা শুনে উঠে বসে। নাজমা বলে, না মানে আমি বেশ বুঝতে পারছি আমার সামনে কাপড় চেঞ্জ করতে চাইছে না। আমি বললাম, আমি জানি আমার সামনে কাপড় চেঞ্জ করতে তুমি লজ্জা পাচ্ছ, কোনো সমস্যা না, আমি বরং বাইরে গিয়ে ওয়েট করছি, তুমি কাপড় চেঞ্জ করে নাও। এই বলে আমি রুম থেকে বেরিয়ে গেলাম। আমি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর নাজমা আমাকে ডাকলো। নাজমা বলে, আমার হয়ে গেছে, আপনি ভেতরে আসুন। বিয়ের লাল বেনারসি চেঞ্জ করে হালকা গোলাপি একটা জামদানি শাড়ি পরেছে সে। হালকা গোলাপি শাড়িতে ওকে মনে হচ্ছে একটা ফুটন্ত গোলাপ, খুব মানিয়েছে ওকে। আমার যেন চোখের পলকই পড়ছে না। আমি বললাম, শুয়ে পড়ো। আমার কথা শুনে সে চুপচাপ শুয়ে পড়ল। আমি বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম ওর দিকে। সে অন্যদিকে ফিরে শুয়ে আছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছি, সম্পূর্ণ অজানা, অচেনা, অদেখা একটি মেয়ে আমার স্ত্রী, অথচ আমাদের বিয়ে হয়েছে কিছু মুহূর্ত পেরিয়েছে মাত্র। এরই মধ্যে ওর প্রতি আমার ভালোই একটা দুর্বলতা কাজ করছে। ওর পাশে আমাকে ঘুমোতে হবে, এটা ভেবেই কেমন জানি নার্ভাস ফিল করছি আমি। কেমন যেন একটা জড়তা কাজ করছে মনে। নানান কথা ভেবে আমি ধীরে ধীরে ওর পাশে শুয়ে পড়লাম। মাঝখানে অনেকটা জায়গা বিরাজমান, দুজন দুই প্রান্তে শুয়ে আছি। আচ্ছা, বাসর রাতে কি আর কিছু হবে না আমাদের মাঝে? আর কিছু হোক বা না হোক, অন্তত ওকে একটু বুকে নিতে পারলে বাসর রাতটা অন্তত সার্থক হবে। আচ্ছা, আমি যেমন ওকে কাছে পাওয়ার জন্য ছটফট করছি, সেও কি আমার জন্য এমন ছটফট করছে? সে তো লজ্জায় আমাকে কিছু বলবে না, কিন্তু আমি তো বলতে পারি, একবার কথা বলে দেখব। দুমনা করতে করতে আমি বললাম, এই, তুমি কি ঘুমিয়ে গেছো? নাজমা বলে, না, ঘুম আসছে না। আমি বললাম, আমারও ঘুম আসছে না। এই, তোমাকে একটা কথা বলি? নাজমা বলে, জি বলুন। আমি বললাম, না মানে কিছু মনে করো না। মানে কি করে যে বলি, তুমি এত দূরে কেন শুয়ে আছো? একটু কাছে এসে শোও না। দেখলাম আমার কথা মতো সে আমার কাছে এসে শুয়েছে, তবে অন্যদিকে ফিরে শুয়ে আছে। আমি এবার ওর দিকে ফিরে শুলাম। বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে মনে সাহস নিয়ে আস্তে করে ওর কোমরের উপর দিয়ে হাত গলিয়ে ওর পেটে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। মনে মনে এক দুই গুনছি, ও কি রিয়েক্ট করে সেটা দেখার জন্য। কিন্তু না, সে আমাকে কিছু বলেনি। এটা দেখে আমার একটু সাহস বেড়ে গেল। এবার আমি ওর পেট শক্ত করে চেপে ধরে নিজের কাছে এনে জড়িয়ে ধরে ওর ঘাড়ের কাছে মুখ এনে চুপচাপ শুয়ে রইলাম। দেখি এবারেও সে কিছু না বলে একটু নড়ে চড়ে ওঠে, তবে আমার মুখের গরম নিঃশ্বাস ওর ঘাড়ে পড়ছে। তাতেই ওর শরীর উত্তক্ত হয়ে উঠেছে, মাঝে মাঝে বিশদ কেঁপে উঠছে। আমি এবার আমার মুখটা গুজে দিলাম ওর ঘাড়ে। আমার নাক, ঠোঁট ওর ঘাড়ে চেপে বসেছে, তাতেই ওর শরীর কাঁপতে শুরু করেছে। এবার সে চোখ বন্ধ করে আমাকে অবাক করে দিয়ে ওর পেটের উপরে থাকা আমার হাত শক্ত করে ধরে। আমি এবার নিজের হাত ছাড়িয়ে ওর মাথাটা একটু উঁচু করে ধরে আমার এক হাত ওর মাথার নিচে গলিয়ে দিয়ে অন্য হাত আবার ওর পেটের উপরে রাখা ওর হাতের উপরে হাত রেখে শক্ত করে ধরে ওকে একদম শরীরের সাথে মিশিয়ে জড়িয়ে ধরি। সে আমাকে বাধা না দিয়ে চুপচাপ শুয়ে রইল। বুঝতে পারলাম তার কাছে খুব ভালো লাগছে। এরই মধ্যে যে তার নিঃশ্বাস ঘন হয়ে উঠেছে সেটা আমি টের পেলাম। আমি এবার টুক করে ওর ঘাড়ে চুমু দিলাম। এতে করে ও আমার হাত আরো শক্ত করে চেপে ধরে। ওর খালি পেটের উপর আমাদের দুজনের হাত। দুজন বেশ ভালোই উত্তেজিত হয়ে আছি।
কিন্তু আজ এর থেকে বেশি এগিয়ে যেতে আমার মন সায় দিচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে আজকের জন্য এটুকুই যথেষ্ট। তাই আমি আর কিছু না করে এভাবেই ওকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলাম। একসময় ঘুমিয়ে গেলাম। নাজমা কখন ঘুমিয়েছে আমি জানি না। সারা রাত কি সে আমার বুকে এভাবে ছিল তাও জানি না। সকালে সে আমার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। দিনের এখন 11টা বাজে। আমি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছি। এবার নাজমা বাধ্য হলো আমাকে ডাকতে। নাজমা বলে, এই যে শুনছেন, সকাল হয়ে গেছে, উঠে পড়ুন। ওর মিষ্টি কণ্ঠের ডাক শুনতে শুনতে আমার ঘুম ভাঙল। চোখ খুলে ওকে আমার সামনে দেখে আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকি। যত সম্ভব সকালে ফ্রেশ হয়ে শাড়ি পাল্টিয়েছে। লাল খয়েরি রঙের একটা জামদানি পরেছে, বেশ সুন্দর লাগছে। শাড়িটার পুরো জমিনে গুটি গুটি ছোট ছোট ফুল। শাড়ির পার বেশ চোরা, গোল্ডেন কালারের সুতো দিয়ে ডিজাইন করা। বেশ মানিয়েছে ওকে। আমাকে অমন করে তাকিয়ে থাকতে দেখে সে লজ্জা পেল। সে আমার খুব কাছেই দাঁড়িয়েছিল। আমি উঠে ওর হাত ধরে পাশে বসিয়ে দিলাম। সে আমার সামনে বসে, আমি তার পেছনে বসে আছি। তবে তার হাত আমার হাতে এখনো ধরা অবস্থায় আছে। সে মুখ তুলে আমার দিকে তাকাচ্ছে না। কাল রাত থেকে এ পর্যন্ত গুনে গুনে মনে হয় 3বার সে আমার মুখের দিকে তাকিয়েছে, যতটুকু আমি দেখেছি। আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম, ঘুম কেমন হয়েছে? নাজমা বলে, জি ভালো। আমি বললাম, সকালের নাস্তা করেছো? নাজমা বলে, না। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি দিনের 11টা বাজে। এত বেলা হয়ে গেল, অথচ এখনো সে নাস্তা করেনি। মনে হয় কাজের ছেলেটাও আসেনি। আমি বললাম, সে কি, দাঁড়াও, আমি তোমার জন্য কিছু ব্যবস্থা করছি। এই বলে আমি উঠে ফ্রেশ হয়ে গায়ে একটা টি শার্ট গলিয়ে বাইরে চলে গেলাম ওর জন্য নাস্তা আনতে। বেশ কিছুক্ষণ পর ওর জন্য নাস্তা নিয়ে এসে ওকে দিলাম খাওয়ার জন্য। কিন্তু এ কি, এ তো সামনে নাস্তা নিয়ে বসে আছে, কিন্তু খাচ্ছে না। আমি বললাম, কি হলো, নাস্তা করছো না কেন? তোমার কি খিদে পায়নি? নাজমা মাথা নিচু রেখে শাড়ির ডিজাইন করা ফুলের উপর আঙ্গুল রেখে নখ দিয়ে খুঁটটাতে খুঁটটাতে বলে, না মানে আপনি খাবেন না? বুঝতে পারলাম এ আমাকে ছাড়া খাবে না। আমি বললাম, খাবো, বসে পড়ো। এরপর দুজন নাস্তা খেতে লাগলাম। আমি এক টুকরো পরোটা নিয়ে সাথে কিছুটা আলু ভাজি আর আমলেট নিয়ে ওর মুখের সামনে ধরলাম। মনে মনে ভাবছি, লজ্জায় হয়তো খাবে না, কিন্তু না, আমাকে অবাক করে দিয়ে খেয়ে নিল। এভাবে আমি আরও কয়েকবার ওকে খাইয়ে দিলাম, কিন্তু সে আমাকে খাওয়ালো না। নাস্তা খাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম। যেহেতু কাল আমাদের বিয়ে হয়েছে, বাড়িতে অনেক মানুষ আনাগোনা করেছে। পুরো বাড়ি নোংরা হয়ে আছে। রান্নাঘরে গিয়ে হাতের ময়লাগুলো ডাস্টবিনে ফেলে বাইরে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পুরো ড্রয়িং রুম দেখলাম। একই অবস্থা হয়েছে আমার বাড়ির। ডাস্টবিনও এর থেকে ভালো আছে মনে হয়। মনে মনে ভেবে নিলাম, ছেলেটার অপেক্ষা না করে নিজেই পরিষ্কার করে নেব। এই ভেবে হাত লাগাতে যাব, এমন সময় কলিং বেল প্রেস করলো কেউ। আমি গিয়ে দরজা খুলে দেখি কাজের ছেলেটা এসেছে। আমি ছেলেটিকে বললাম, কিরে, তোর আসতে এত দেরি হলো যে? ছেলেটা কি সমস্যার জন্য আসতে পারলো না সেটা বলে কাজে লেগে পড়ল। বেশ চটপটে ছেলে। আমি ছেলেটিকে সব কাজ বুঝিয়ে দিয়ে নিজের রুমে চলে এলাম। রুমে প্রবেশ করে দেখি নাজমা যেখানে বসেছিল সেখানেই বসে আছে। আমি দরজা লাগিয়ে ওর পাশে গিয়ে বসলাম। আমার লজ্জাপতি বউটা লজ্জায় একদম লুটোপুটি খাচ্ছে। মেয়েদের লজ্জা থাকে জানি, তবে এত লজ্জা, তাও আবার নিজের স্বামীকে দেখে। আমি আস্তে আস্তে ওর কোমল নরম হাতটা ধরলাম। সে কিঞ্চিত আমার চোখের দিকে তাকিয়ে মাথা নিচু করে নিল। সেটা আমার চোখ এড়ালো না, কারণ আমি তো তার দিকে তাকিয়েছিলাম। আমি বললাম, তোমার এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? নাজমা মাথা নিচু রেখেই বলে, না। সে মুখে না বললেও আমি জানি এখানে একা ফিল করছে, কারণ এই বাড়িতে আমি ছাড়া অন্য কেউ নেই যে। আমি অফিসের 2 সপ্তাহ ছুটি নিয়েছি,
তাই 2 সপ্তাহ ওর সাথে থাকলে ও নিজেকে একা মনে করবে না। কিন্তু 2 সপ্তাহ পর থেকে যখন অফিসে জয়েন করব, সারা দিন তো ও একাই থাকবে। আমি ওর মুখের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছি, কিন্তু সে একবারও আমার দিকে তাকাচ্ছে না, আর কথাও বলছে না। আমি বললাম, তুমি কিছু বলছো না যে? তোমার ব্যাপারে তুমি কিছু বলো না শুনি। নাজমা বলে, কি বলবো? আমি বললাম, যা তোমার মন চায়। নাজমা বলে, আপনি জিজ্ঞেস করুন, আপনি কি জানতে চান? আমি এবার নড়ে চড়ে ওর আরেকটু কাছে গিয়ে গা ঘেঁষে বসে বললাম, আমি বলতে চাই যে আমার মিষ্টি বউটা না খুব সুন্দর, ঠিক আমার মনের মতো, যেমনটা আমি চেয়েছি ঠিক তেমনটা। তুমি জানো, তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। নাজমা বলে, কিন্তু আমি অতটা সুন্দর না। আমাকে ভালো লাগার কারণ? মনে মনে ভাবলাম, এই তো কথা বলা শুরু করেছে। আমি বললাম, কে বলেছে তুমি সুন্দর না? গায়ের রং ফর্সা হলেই যে মানুষ সুন্দর তা কিন্তু নয়। শ্যামলা রঙের মানুষও কিন্তু সুন্দর হয়। এই দেখো, যেমন তুমি, তোমার মুখে আলাদা একটা দীপ্তিময় মাধুর্য আছে, যেটা তোমাকে আরো সুন্দর করে তুলেছে। নাজমা বলে, তাই বুঝি? আমি ওর হাত আরো শক্ত করে ধরে বললাম, একদম তাই। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? তুমি কিন্তু আমাকে এখনো সেটা বলনি। নাজমা এক ঝলক আমাকে দেখে বলে, ভালো। আমি বললাম, এই শুধুই কি ভালো, আর কিছু না? নাজমা বলে, আর কিছু মানে? আমি বললাম, আর কিছু মানে তুমি বোঝো না? যেমন তোমাকে দেখে আমার আপন মনে হয়, তোমার সঙ্গ পেতে আমার খুব ইচ্ছে করে মন খুলে তোমাকে বলে দেই যে নাজমা, আমি তোমাকে ভালোবেসে